ফুলবানু, ও ফুলবানু, ওঠো। আরে কি কাণ্ড, আমাদের কম্বলটা কই? কি হয়েছে সাত সকালে এত চিল্লাচ্ছ কেন? ওফ কি ঠান্ডা! কম্বল কই? আমি তো ভালো করে গায়ে জড়িয়ে শুয়েছিলাম। আমি কি মিথ্যা বলছি নাকি? দেখো, আমাদের গায়ে শুধু একটা পাতলা কাঁথা, কম্বলটা হাওয়া। ঘরের দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে কম্বল গেল কই? জানালাটা দেখো, জানালাটা হালকা খোলা মনে হচ্ছে। সর্বনাশ, চোর এসেছিল নাকি? তাই তো, কিন্তু চোর এলে তো ঘরের হাঁড়ি পাতিল, আমার জমানো কয়েকটা টাকা সব নিয়ে যেত। শুধু কম্বলটা কেন নেবে? এ কেমন চোর! আজ এর একটা বিহিত করতেই হবে। আমি মোড়ল সাহেবের কাছে যাচ্ছি। আকাশ ভাই, তোমার মুখটা এমন শুকনো কেন? সকাল সকাল বউয়ের সাথে ঝগড়া করেছো নাকি? আর বলিস না বজলো, মেজাজটাই খারাপ হয়ে আছে। কাল রাতে ঘর থেকে কম্বল চুরি হয়ে গেছে। কি বলছো? তোমারও? আমার তো পরশু রাতে গেছে। আমি তো ভেবেছিলাম আমার বউ বাপের বাড়ি যাওয়ার সময় ভুল করে নিয়ে গেছে। সে কি? আমার মামার বাড়ির পাশের গ্রামে তাদেরও নাকি একই অবস্থা, শুধু কম্বল চুরি যাচ্ছে। ভাই, আমার গত পরশু রাতে কেনা নতুন কম্বলটা গায়েব। একদম নতুন লাল রঙের কম্বল। আমার তো বুক ফেটে কান্না আসছে। আপনারও? তাহলে তো এটা কোনো সাধারণ ঘটনা না, গ্রামে নিশ্চয় কোনো বড় চোরের দল ঢুকেছে। চোরের দল হলে তো ঘরের অন্য কিছুও নিত। আমার সব গহনা তো ঘরেই ছিল, কিছুই নেয়নি। আমার তো মনে হয় এটা কোনো অলৌকিক কাণ্ড। নির্ঘাত কোনো বদ জিনের নজর পড়েছে আমাদের গ্রামের ওপর। ঠিকই বলেছেন নসিমন চাচি। সাধারণ চোরের এত সাহস হয় না যে ঘুমন্ত মানুষের গা থেকে কম্বল টেনে নেবে। গা কেমন চমচম করছে। চলো সবাই, আর দেরি করা ঠিক হবে না। সবাই মিলে মোড়ল সাহেবের কাছে যেতে হবে। তিনি এর একটা সমাধান নিশ্চয়ই বের করবেন। কে হয়েছে তোমাদের সবার? সকাল সকাল আমার বাড়িতে এভাবে দল বেঁধে এসেছো কেন? গ্রামে কি নতুন কোনো সমস্যা হয়েছে? পারুল সাহেব, সমস্যা তো বটেই, এবং এটা অনেক বড় সমস্যা। গত কয়েক রাত ধরে আমাদের গ্রাম থেকে কম্বল চুরি যাচ্ছে। কম্বল চুরি? এটা আবার কেমন কথা? তোমরা কি ঠিকমতো দরজা জানালা বন্ধ করে ঘুমাও না? খুব ভালো করে বন্ধ করি মোরল সাহেব। আমার ঘরের দরজা তো জীবনেও খোলা থাকে না। তাও আমার নতুন কম্বলটা গায়েব হয়ে গেল। চোর কি হাওয়ায় মিলিয়ে আসে? আমারও একই অবস্থা। এই নিয়ে গ্রামে প্রায় 7-8টা ঘর থেকে কম্বল চুরি হয়ে গেছে। শুধু কম্বলই নিচ্ছে, অন্য কিছুতে হাতও দিচ্ছে না। হুম, ঘটনাটা বেশ অদ্ভুত। চোরের কি গরম কাপড়ে খুব অভাব পড়েছে? কিন্তু তাই বলে ঘুমন্ত মানুষের গা থেকে? এটা তো সাহসের কথা। এটা সাহসের ব্যাপার না মোরল সাহেব, এটা অশরীরী কাণ্ড। আমি কাল রাতে ঘুমের ঘোরে কেমন একটা ঠান্ডা ছায়া দেখেছিলাম মনে হলো। ভয়ে তো আমার কথাই বন্ধ হয়ে গিয়েছিল। চুপ করো নসিমন, গ্রামে আতঙ্ক ছড়াবে না। ভূত প্রেত বলে কিছু নেই। নিশ্চয় এটা কোনো চালাক চোরের কাজ। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। আজ রাত থেকে গ্রামে পাহারার ব্যবস্থা করা হবে। বজলু আর আক্কাস, তোমরা দুজন গ্রামের দক্ষিণ দিকটা পাহারা দেবে। আমি এই ভুতুরের ঠান্ডা রাতে যদি চোরটা আমার উপরে হামলা করে বসে? মুরুল সাহেব, আমার ঘরে ছোট বাচ্চা। এই শীতে আমি বাইরে থাকতে পারবো না। আপনি অন্য কাউকে দেখুন। বাহ, যে কাজের কথা বললাম অমনি সবার অজুহাত শুরু হয়ে গেল। তাহলে চোর ধরবেটাকে? আমার একার পক্ষে কি পুরো গ্রাম পাহারা দেওয়া সম্ভব? মোরল সাহেব, আপনারা কেউ চিন্তা করবেন না। আজকের রাতটা আমি একা পাহারা দেব। না হাবু, তুই একা যাবি না বাবা। তোর যদি কোনো বিপদ হয়, তোর বাবার শরীরটাও ভালো না। তুই ছাড়া আমার আর কে আছে? মা, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। আমার কিছু হবে না। আমি তো আর চোরের সাথে মারামারি করতে যাচ্ছি না। শুধু লুকিয়ে দেখবো কে এই কাজটা করে। আমার লাঠিটা তো সাথেই থাকবে। সাবাস বেটা, তোর মনে সাহস আছে দেখে ভালো লাগলো। যা, কিন্তু খুব সাবধানে থাকিস। আর মনে রাখিস, যে কোনো কিছু করার আগে ভালো করে ভাববি। হুট করে কোনো সিদ্ধান্ত নিবি না। ঠিক আছে হাবু, তাহলে তোর উপরে আজ রাতের দায়িত্ব। দেখা যাক এই কম্বল চোরের রহস্য তুই ভেদ করতে পারিস কিনা। আজের একটা শেষ দেখে ছাড়বো। বাবা, এই দুধটুকু খেয়ে যা, শরীরে বল পাবি। বাইরে যা ঠান্ডা পড়েছে,
তাতে হাড় পর্যন্ত জমে যাবে। তুমি এত চিন্তা করো না তো মা, আমি তো শীতে জমে যাওয়ার জন্য যাচ্ছি না। চোরটাকে আজ ধরতেই হবে। গ্রামের সবাই খুব ভয়ে আছে। ভয় তো আমারও করছে বাবা, মনটা কেমন কু ডাকছে। তুই সাবধানে থাকিস, একটু পর পর আমাকে এসে খবর দিয়ে যাস। আমি সারা রাত তোর জন্য দোয়া দরুদ পড়ব। আচ্ছা মা, আচ্ছা, তুমি এবার শুয়ে পড়ো, আমি সব সামলে নেব। রাত তো অর্ধেক হয়ে গেল, চোরের তো কোনো নামগন্ধও নেই। বেটা কি আজ আর আসবে না, নাকি আমার আসার খবর পেয়ে পালিয়েছে? উফ, কি ঠান্ডা, হাত পা সব জমে যাচ্ছে। হাবু কান খাড়া করে রাখে। ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে শিয়ালের হুক্কা হওয়া ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। ঘুমের ভাব কাটানোর জন্য সে উঠে একটু পায়চারি করতে শুরু করে। না, আর পারা যাচ্ছে না, ঘুমটা লেগেই যাচ্ছে। চোর বেটাও কি আমার মতো ঘুমিয়ে পড়লো? ওই তো শব্দটা ওদিক থেকেই এলো, তাহলে শিকার আজ এদিকেই এসেছে। দাঁড়া বেটা, আজ তোকে হাতে নাতে ধরবো। হাবু পা টিপে টিপে শব্দের উৎস লক্ষ্য করে এগোতে থাকে। এ কি, এই তো কোনো মানুষ নয়, একটা লম্বা ছায়ামূর্তির মতো। কিন্তু ওটা করছেটা কি? পেয়েছি, কি আরাম, ঠান্ডাটা একটু কমলো। এই, কে তুই? যেখানে আছিস সেখানে দাঁড়া। তীব্র আলো চোখে পড়তে কম্বল দিয়ে নিজের মুখ ঢাকার চেষ্টা করে সে। টর্চের আলোয় তার চেহারা স্পষ্ট হয়ে ওঠে। ধবধবে ফ্যাকাশে চামড়া আর লম্বা অবিন্যস্ত চুল, কিন্তু তার চেহারায় ভয়ঙ্কর কোনো ছাপ নেই, বরং আছে রাজ্যের অসহায়ত্ব আর ভয়। আর সে ঠকঠক করে কাঁপছে, যেন এই মাত্র বরফ জল থেকে উঠে এসেছে। না না, আমায় ধরো না, আমি আমি কোনো ক্ষতি করিনি, ছেড়ে দাও আমায়। ক্ষতি করিসনি মানে? এই যে হাতে কম্বল, 3 দিন ধরে গ্রামের মানুষের ঘুম হারাম করে দিয়েছিস তুই, তাই না? কেন করেছিস এসব? আমি চুরি করতে চাইনি, কিন্তু ঠান্ডা, এই শীতকালটা আমি একটুও সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার রক্ত চলাচল বন্ধ হয়ে যাচ্ছে, আমার খুব কষ্ট হয়। হাবু লক্ষ্য করে মূর্তিটার পরনে শুধু একটা জীর্ণ পাতলা কাপড়। এই হাড় কাঁপানোর শীতে যা থাকা আর না থাকা সমান। কে তুই? দেখতে তো মানুষের মতো না, আবার জিনভূতের মতো ভয়ঙ্করও তো লাগছে না। সত্যি করে বল, তুই কে? আমি এই গ্রামের পাশের বটগাছে থাকি। মানুষরা আমায় শাকচুন্নি বলে ভয় পায়, কাছে আসে না, কিন্তু আমি কোনোদিন কারো ক্ষতি করিনি। শুধু এই শীতটা এলে আমার বড্ড কষ্ট হয়। একটা গরম কাপড়ের জন্য, একটু উষ্ণতার জন্য আমি। আরে, আমি তো ভেবেছিলাম না জানি কত ভয়ঙ্কর ডাকাত হবে। তুই তো শাকচুন্নি না, তুই তো দেখছি ঠান্ডায় কাবু হওয়া এক কম্বল পাগল চুন্নি। তুমি আমায় গালি দিলে না, ভয় পেয়ে পালিয়ে গেলে না। ভয় পাবো কেন? যে নিজেই শীতে মরে যাচ্ছে তাকে আবার কিসের ভয়? তোর কষ্টটা আমি বুঝতে পারছি। শোন, আপাতত এই কম্বলটা তুই রাখ, কিন্তু কথা দে আর কোনোদিনও কারো ঘর থেকে এভাবে কিছু নিবি না। সত্যি বলছো? তোমরা আমাকে মারবে না, গ্রাম থেকে তাড়িয়ে দেবে না? আরে না, আমি কাল সকালে গ্রামের সবাইকে ব্যাপারটা বুঝিয়ে বলবো। আমার বিশ্বাস ওরা তোর কষ্টটা বুঝবে। তুই এখন যা, আর শোন, কাল সন্ধ্যায় এই বটগাছের নিচে আসিস, তোর জন্য একটা ব্যবস্থা আমি করবই। কে হলো হাবু? এত নাটক না করে তাড়াতাড়ি বল, ধরেছিস সেই চোরকে? কোথায় সে? বেঁধে রেখেছিস? মোড়ল সাহেব, চোরকে আমি ধরেছিলাম, কিন্তু তাকে বেঁধে রাখা সম্ভব ছিল না। কেন কেন? সে কি খুব শক্তিশালী, নাকি জাদু টাদু জানে? আমি তো আগেই বলেছিলাম এটা কোনো মানুষের কাজ নয়, নির্ঘাত জিন। কি ভয়ঙ্কর দেখতে ছিল, তাই না হাবু? শিং ছিল মাথায়? না নসিমন চাচি, তার মাথায় কোনো শিং ছিল না, সে আসলে একটা শাকচুন্নি। বলিস কে হাবু? তুই ওটার সামনে একা দাঁড়িয়েছিলি? তোর তো বুকের পাটা আছে বলতে হবে। ওটা তোর কোনো ক্ষতি করেনি তো? আরে না, ও বেচারি আমাদের কি ক্ষতি করবে? ও তো নিজেই শীতে ঠকঠক করে কাঁপছিল, ঠান্ডায় তার কথা বলা শক্তি পর্যন্ত ছিল না। গায়ে একটা ছেঁড়া কাপড় ছাড়ার কিছুই নেই, তাই সে শুধু একটু উষ্ণতার জন্য, একটু বাঁচার জন্য মানুষের ঘর থেকে কম্বল নিচ্ছিল। এ তো ভারী আশ্চর্যের কথা। ভূত পেট তো আবার শীতে কাঁপে নাকি? এ কেমন বিচার?
কেন কাঁপবে না? সৃষ্টিকর্তার প্রতিটি জীবেরই অনুভূতি আছে। সে আত্মা হতে পারে, কিন্তু তার কষ্ট পাওয়ার অনুভূতিটা তো সত্যি। আহারে, বেচারি না জানি কত যুগ ধরে এই শীতে কষ্ট পাচ্ছে। হুম, হাবুর কথা যদি সত্যি হয় তাহলে ঘটনাটা খুবই জটিল। ওকে তো আর গ্রামে থাকতে দেওয়া যায় না, তাতে গ্রামের মানুষের ভয় কাটবে না। আবার ওর অবস্থাও তো মানবিক দিক দিয়ে ভাবার মতো। ওকে পুড়িয়ে দিন মোড়ল সাহেব, নয়তো ওকে গ্রাম থেকে চিরদিনের মতো তাড়িয়ে দিন। গ্রামে ভূত পেতনি থাকলে অমঙ্গল হবে, ছেলে মেয়েরা ভয়ে বাইরে বের হতে পারবে না। নসিমন, তুমি একজন মা হয়ে এ কথা বলছো? একবার ভাবো তো, যদি তোমার কোনো সন্তান এই শীতে একটা গরম কাপড়ের অভাবে কষ্ট পেত, তোমার কেমন লাগতো? সে তো কারো গায়ে আঁচড় পর্যন্ত দেয়নি, শুধু নিজের প্রাণটা বাঁচানোর চেষ্টা করেছে। আমরা মানুষ হয়ে যদি একটা অসহায় জীবের কষ্ট না বুঝি, তাহলে আমাদের মনুষ্যত্ব কোথায় থাকলো? জামিলা একদম খাঁটি কথা বলেছে। রাগ, ভয় বা ঘৃণা দিয়ে কোনো সমস্যার সমাধান হয় না। মায়া আর মমতা দিয়ে পৃথিবীকে সুন্দর করতে হয়। সে আমাদের কাছে আসেনি, আমরাও তার কাছে যাব না, কিন্তু দূর থেকে তার জন্য কি আমরা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারি না? মা আর হালিমা দাদি ঠিকই বলেছেন। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা যদি সবাই মিলে আমাদের ঘর থেকে পুরনো অব্যবহৃত গরম কাপড়, কাঁথা বা চাদর দিই, তাহলে সেটা দিয়ে ওর জন্য একটা বড় আর মোটা কম্বল বানিয়ে দেওয়া যেতে পারে। হাবু ঠিকই বলেছে, আমার ঘরে একটা পুরনো চাদর আছে, আমি সেটা দিয়ে দেব। আমারও একটা পুরনো কাঁথা আছে, খুব একটা ভালো না, তবে কাজে লেগে যাবে হয়তো। তোমরা সবাই যা ভালো বোঝো, গ্রামের মঙ্গলের জন্যই যখন বলছো, তখন আমার আর কোনো আপত্তি নেই। হাবু, তোর মা আর হালিমা যা বলছে তাই কর। এই সমাধানের দায়িত্ব আমি তোকেই দিলাম। গ্রামের সবাই এই মানবিক প্রস্তাবে অবশেষে রাজি হয়ে যায়। সবাই নিজেদের সেরা জিনিসটা এনেছে দেখছি, আমাদের ছায়ার জন্য আর শীতের কষ্ট থাকবে না। যে জিনিস মায়া দিয়ে তৈরি হয় তার রঙই আলাদা হয় জামিলা। এই কম্বলটা শুধু সুতো দিয়ে নয়, আমাদের সবার ভালোবাসা দিয়ে বোনা হবে। হালিমা আপা, এই রঙিন কাপড়টা মাঝখানে দিলে কেমন হয়? দেখতে সুন্দর লাগবে। বেচারি হয়তো জীবনে কোনোদিন রঙিন কিছু পায়নি। নসিমন চাচির দেখি এখন দরদ উতলে পড়ছে। 2 দিন আগেও তো আপনি ওকে পোড়ানোর কথা বলছিলেন। আরে ধুর, তখন তো ভয় পেয়ে বলেছিলাম। এখন ওর কষ্টটা বুঝতে পারছি। একা একা জঙ্গলে থাকে, শীতে কাঁপে। আহারে। 2 দিন ধরে চলে সে বিশাল কর্মযজ্ঞ। গ্রামের মহিলারা একসাথে বসে গল্প করতে করতে হাসি ঠাট্টার মাধ্যমে একটা বিশাল রঙিন এবং অবিশ্বাস্য মোটা একটা কম্বল তৈরি করে ফেলে। যাক, কাজটা শেষ হলো। সত্যি বলছি হাবু, এই কম্বলটা দেখে আমার নিজেরই গায়ে দিতে ইচ্ছে করছে। কি গরম হবে এটা! আমাদের গ্রামের মানুষগুলোর মনটা কিন্তু খুব ভালো, তাই না? দেখ কেমন সবাই মিলে একটা ভূতের জন্য এত কিছু করলো। এই কম্বল পাগল চুন্নি, যদি আমার কথা শুনতে পাস তাহলে শুনে রাখ, এই কম্বলটা তোর জন্য। গ্রামের সবাই মিলে এটা বানিয়েছে। এটা তোর জন্য উপহার। এটা নিয়ে যা, আর কোনোদিনও কারো করে চুরির কথা ভাবিসও না। 3 জন সেখান থেকে ফিরে আসে। পুরো গ্রাম সেদিন এক অদ্ভুত উত্তেজনায় রাত কাটায়। হাবু আর গ্রামের কয়েকজন মিলে বটগাছের নিচে গিয়ে দেখে কম্বলটা সেখানে নেই, কিন্তু তার জায়গায় পড়ে আছে কয়েকটি বুনো ফুল। ওর ধন্যবাদ জানিয়ে গেছে।